وهو ألد الخصام وإذا تولى سعى في الأرض ليفسد فيها ويهلك الحرث والنسل والله لا يحب الفساد وإذا تولى سعى في الأرض ليفسد فيها ويهلك الحرث والنسل والله لا يحب الفساد وإذا قيل له اتق الله أخذته العزة بالإثم فحسبه جهنم ولبئس المهاد فحسبه جهنم ولبئس المهاد صدق الله العلي العظيم বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্য জাহান্নামে যথেষ্ট এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 11 নভেম্বর, 26 কার্তিক এবং ফার্সি 21 অবন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাসির মাহমুদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টসে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে শর্টওয়েভ 9870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radioteheran1982@gmail.com। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। ইরানের বিরুদ্ধে আমেরিকার নয়া নিষেধাজ্ঞা, সর্বোচ্চ চাপ অব্যাহত রাখার ব্যর্থ চেষ্টা সম্পর্কে একটি বিশ্লেষণ শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এদিকে বাংলাদেশে করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের চাতুরীপূর্ণ সাফল্যের সমালোচনা করেছে টিআইবি। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন করেছেন আমাদের ঢাকার প্রতিনিধি। থাকবে দৃষ্টিপাতের দ্বিতীয় পর্যায়ে। দৃষ্টিপাতের পথ থাকবে সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য কথা। প্রাত্যহিক পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে কোরআনের আলো। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ।
প্রথমেই সংবাদ শিরোনাম। আমেরিকার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনার চেষ্টা চালাতে নবনির্বাচিত প্রেসিডেন্ট বাইডেনের প্রতি ইরানের আহ্বান। ইউরোপের দেশগুলোতে বাক স্বাধীনতার নামে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অবমাননা সহ্য করা হবে না, জানিয়েছে ইরান ও পাকিস্তান। আজারবাইজানের সঙ্গে যুদ্ধবন্ধের চুক্তি করে বেকায়দায় আর্মেনিয়ার সরকার, দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ চলছে। এবং পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন বা মিম। চলছে নানা হিসাব নিকাশ। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবুল আখতার। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, আমেরিকায় সম্প্রতি যে নির্বাচন হয়েছে তার ফলাফল থেকে একথাই প্রমাণ হচ্ছে যে শুধু বিশ্বের বিভিন্ন দেশের জনগণ নয়, বরং খোদ আমেরিকার জনগণ দেশটির অনুসৃত নীতির প্রতি ভীষণভাবে ক্ষুব্ধ। প্রেসিডেন্ট রুহানি বলেন, আমেরিকা কথায় কথায় বিশ্বের বিভিন্ন দেশের উপর যে নিষেধাজ্ঞা আরোপ করে, যুদ্ধের হুমকি দেয় এবং বলদর্পী নীতি অনুসরণ করে, দেশটির জনগণ তা পছন্দ করে না। ফলে আমেরিকার পররাষ্ট্রনীতিতে ব্যাপক পরিবর্তন আনতে হবে। সাংহাই সহযোগিতা পরিষদের রাষ্ট্রপ্রধানদের এক বৈঠকে প্রেসিডেন্ট রুহানি এসব কথা বলেন। তিনি ভিডিও লিঙ্কের মাধ্যমে এই বৈঠকে যোগ দেন। প্রেসিডেন্ট রুহানি আরও বলেন, নতুন প্রেসিডেন্ট হিসাবে ক্ষমতা গ্রহণের পর জো বাইডেনকে আমেরিকার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনার জন্য মনোযোগ দিতে হবে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে জো বাইডেনের বিজয়ে তেহরান খুবই উদ্দীপ্ত এমন কিছু নয়। একইভাবে ডোনাল্ড ট্রাম্প আবার ক্ষমতায় এলে তেহরান ভীত সন্ত্রস্ত হতো এমন ধারণাও ঠিক নয়। তিনি আজ মার্কিন নির্বাচনের সম্পর্কে মন্তব্য করতে গিয়ে কথা বলেন। আরাকচি আরও বলেন, আমেরিকায় কে প্রেসিডেন্ট হলেন ইরানের কাছে তা গুরুত্বপূর্ণ নয়, ইরানের নীতিতে এর কোনো প্রভাব নেই। আরাকচি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থীরা পরস্পরকে ভোট চুরির অভিযোগে অভিযুক্ত করছেন। তারাই নির্বাচন পদ্ধতি দুর্নীতিগ্রস্ত বলে ঘোষণা দিচ্ছেন, কিন্তু এই আমেরিকায় নিজেদেরকে সবচেয়ে বড় গণতন্ত্রপন্থী বলে দাবি করছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন নির্বাচন ঘিরে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা থেকে তাদের গণতন্ত্রের অসারতা ও গণতান্ত্রিক কাঠামোর দুর্বলতা স্পষ্ট হয়েছে। মার্কিন সমাজ এখন দ্বিধা বিভক্ত। ইউরোপের দেশগুলোতে বাক স্বাধীনতার নামে ইসলাম ধর্ম ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অবমাননা কোনোভাবেই সহ্য করা হবে না বলে জানিয়েছে ইরান ও পাকিস্তান। ইসলামাবাদে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ কথা বলেছেন। একই সঙ্গে তারা ইউরোপ ও আমেরিকায় ইসলাম আতঙ্ক বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। এছাড়া তাদের মধ্যে আফগানিস্তান সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। পাকিস্তানের টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা নিয়েও কথা বলেন তারা। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী যৌথ সীমান্ত ব্যবস্থাপনা সহ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে কথা বলেছেন। নিরাপত্তা বিষয়ক সহযোগিতা জোরদারে আগ্রহ দেখিয়েছে দুই দেশ। আজই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী গতকাল পাকিস্তান সফরে গেছেন। গত 2.5 বছরে এ নিয়ে 4 বার পাকিস্তান সফরে গেলেন জারিফ। যুদ্ধবন্ধের চুক্তি করে বেকায়দায় পড়েছে আর্মেনিয়ার সরকার। প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের পদত্যাগের দাবিতে আজও সে দেশের রাজধানী ইয়েরেভানে বিক্ষোভ হয়েছে। তারা রাশিয়ার মধ্যস্থতায় আজারবাইজানের সঙ্গে শান্তি চুক্তিকে আত্মসমর্পণ হিসেবে মনে করছে। গতকাল শান্তি চুক্তির শর্তগুলো শোনার পরপরই ক্ষোভে রাস্তায় নামে আর্মেনীয়রা। রাজধানী ইয়েরেভানের রাস্তায় হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেয়। সরকারি দপ্তরে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। আর্মেনিয়ার সংসদ ভবনে ঢুকেও বিক্ষোভ প্রদর্শন করে তারা। গতকাল শান্তি চুক্তি সইয়ের পর পাশিনিয়ান বলেছেন, শান্তি চুক্তিতে সই না করলে পরিস্থিতি আরও খারাপ হতো। এই চুক্তি আর্মেনিয়ার উন্নয়নে ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন। আজারবাইজানের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে শান্তি চুক্তিতে সই করে আর্মেনিয়া। আজারবাইজানের কাছ থেকে এর আগে দখলে নেওয়া ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহার করতে রাজি হয়েছে দেশটি।
নাগর্নো কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে 27 সেপ্টেম্বরে দুই দেশের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। নাগর্নো কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত। শ্রোতা বন্ধুরা, আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে 49 মিটার ব্যান্ডে। বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সব বিষয়ে সরকারের বিরোধিতা করাই বিএনপির একমাত্র রাজনৈতিক কৌশল। আর সকালে তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার পথে বিরোধী দল হিসাবে বিএনপি এ পর্যন্ত কি ভূমিকা রেখেছে? বিএনপি নেতাদের প্রতি এমন প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, সবকিছুতেই সরকারের বিরুদ্ধে বিষেধাগার আর সমালোচনা করা ছাড়া বিএনপির আর কিছু নেই। সরকারের কোনো একটা ভালো কাজের প্রশংসা তাদের মুখ দিয়ে বের হয় না। তারা সাদাকে সাদা আর সত্যকে সত্য বলতে পারে না। আমেরিকার নির্বাচন থেকে শুধু নির্বাচন কমিশনের নয়, বিরোধী দলেরও শেখার অনেক কিছু আছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশের নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। সাংবিধানিক প্রক্রিয়ার আওতায় থেকেই কমিশন কাজ করছে। বাংলাদেশে খুনের ঘটনা বেড়ে চলছে। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির 2 সমর্থককে বাড়ি থেকে তুলে নিয়ে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির 2 সমর্থককে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাত 3টার দিকে রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের গর্জনিয়া এলাকায় এই ঘটনা ঘটে। প্রতিপক্ষরা এ হামলা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এদিকে কুমিল্লায় জিল্লুর রহমান নামে 52 বছরের এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সকাল 7টার দিকে জেলা সদরের অদূরে চৌয়ারা সংলগ্ন ইটভাটার সামনে এই হত্যাকাণ্ডটি ঘটে। পুলিশ জানিয়েছে, মোটরসাইকেলে আসা 10-15 জন জিল্লুরকে কুপিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর জিল্লুরের মৃত্যু হয়। ওদিকে চাঁদপুরের শাহরাস্তিতে ড্রামের ভেতর থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত 11টায় চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের রাজাপুর গ্রামের নির্জন সড়কের পাশ থেকে পরিত্যক্ত ড্রামের ভেতর থেকে জিন্স পরা এই যুবকের লাশটি উদ্ধার করা হয়। ঘটনাস্থলে উপস্থিত হয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, যারা এই অপকর্মের সাথে যুক্ত তারা আইটি বা এই বিষয়গুলো সম্পর্কে এক্সপার্ট। কারণ যে আঙ্গুলগুলোতে ফিঙ্গারপ্রিন্ট দিতে হয় সেখানেও আমরা স্পষ্টভাবে ফিঙ্গারপ্রিন্টটা নিতে পারছি না, কারণ থাম এবং পয়েন্টার যে আঙ্গুলগুলো রয়েছে সেগুলোকে থাতলান। এর আগে ময়মনসিংহের গৌরীপুরে ব্রিফকেসে বন্দী এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল 10টার দিকে ময়মনসিংহ কিশোরগঞ্জ সড়কে গঙ্গাস্রোতের এক কালভার্টের নিচ থেকে লাশটি উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। এছাড়া আজ বুধবার সকালে জয়পুরহাটের আক্কেলপুরের এক ডোবা থেকে উদ্ধার করা হয়েছে এক কিশোরের বস্তাবন্দি অর্ধগলিত লাশ। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ farstoday.com/bn। আবারও ফিরছি বিশ্ব সংবাদে। বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 19 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এযাবৎ মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 6,127 জনে। এছাড়া নতুন করে 1,733 জনের শরীরে কোভিড-19 ভাইরাস শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে 4,25,353 জনে। আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে ভারতে করোনা ভাইরাসে সংক্রমণের সংখ্যা বেড়ে 86,36,011 জনে পৌঁছেছে। এ পর্যন্ত 1,27,571 জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। আজ সকাল 8টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। সরকারি সূত্রে প্রকাশ, 40,281টি নয়া সংক্রমণ এবং একই সময়ে 512 জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট 80,13,783 জন সংক্রমণ মুক্ত বা সুস্থ হয়েছেন। ভারতের বিহারের নির্বাচনের সাফল্যের পর পশ্চিমবঙ্গেও প্রার্থীদের ঘোষণা দিয়েছে মজলিস ইত্তেহাদুল মুসলিমিন বা মিম। দলটির নির্বাচনের লড়াইকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতের বিহার রাজ্যে বিধানসভা নির্বাচনে মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন বা মিম পার্টি 5 আসনে জয়ী হওয়ার পরে দলটি এবার পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা করেছে। বিশেষ করে পশ্চিমবঙ্গে মিমের নির্বাচনে লড়াকে কেন্দ্র করে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিহারে 20টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে 5টি আসন দখল করেছে মিম। রাজ্যটিতে আরজেডি ও কংগ্রেসের মুসলিম ভোট ব্যাংকে ওয়াইসির মিম দল ভাগ বসানোয় ভোট বিভাজনের ফলে রাজ্যের মুসলিম অধ্যুষিত সীমাঞ্চলে বিজেপি ও এনডিএ ভালো ফল করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এ প্রসঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ঐতিহ্যবাহী আলিয়া বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক ও প্রাবন্ধিক ডক্টর সাইফুল্লাহ আজ বুধবার রেডিও তেহরানকে বলেন, মিম বা ওই ধরনের কোন রাজনৈতিক পার্টির উপর দোষারোপ করাটা ভুল, এবং এই ভুল যতদিন আমরা করে যাব ততদিন আমাদের চলার পথ আরো বন্ধুর হবে। কোনোভাবেই মিমকে কেবলমাত্র দায়ী করা যায় না বিহার নির্বাচনে অবিজেপি প্রার্থীদের, বা যেটাকে আমরা বলছি যে ওদের মহাজোটের প্রার্থীরা হেরেছে, সেখানে কেবলমাত্র মিম প্রার্থী দিয়েছে বলেই হেরেছে তা যদি সত্য হয়, তাহলে যে কথা আপনারা বলছেন যে গত লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের 18টা সিট কোনোভাবেই বিজেপি পেতে পারত। লোকসভায় কংগ্রেসের বিরোধী দলনেতা ও পশ্চিমবঙ্গের কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এমপি মিম দলকে ভোট কাটা পার্টি বলে অভিহিত করেছেন। কিন্তু 5 আসনে জয়ী হওয়ার পরে মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন, যারা তাদেরকে ভোট কাটা পার্টি বলেছেন তারা উচিত জবাব পেয়েছে। ওয়াইসির প্রশ্ন, নিজের সংসদীয় ক্ষেত্রে মুসলিমদের কল্যাণের জন্য অধীর চৌধুরী কি করেছেন? বলছিলেন আমাদের কলকাতার প্রতিনিধি। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে আরও একটি সামরিক ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করেছে তুরস্ক। এদিন তুরস্ক যে সমস্ত উগ্রপন্থী সন্ত্রাসীদেরকে সিরিয়ায় সমর্থন দিয়ে আসছিল, এতদিন তুরস্ক যে সমস্ত উগ্রপন্থী সন্ত্রাসীদেরকে সিরিয়ায় সমর্থন দিয়ে আসছিল তাদের জন্য এটি নতুন বিপর্যয়ের কারণ হবে। গতকাল বার্তা সংস্থা এপি জানিয়েছে, উত্তরাঞ্চল হামা প্রদেশের শের মুগের এলাকার একটি পর্যবেক্ষণ পোস্ট থেকে তুর্কি সেনাদের প্রত্যাহার সম্পন্ন হয়েছে। তুর্কি সেনা প্রত্যাহারের আগেই সিরিয়ার সেনারা ওই এলাকা ঘেরাও করে ফেলে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সরকারি কর্মকর্তা দাবি করেছেন যে এটি প্রত্যাহার নয়, বরং প্রয়োজন অনুসারে সেনাদেরকে অন্য কোথাও মোতায়েন করা হচ্ছে। এর 1 মাস আগে ওই এলাকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি থেকে তুরস্ক তার সেনা প্রত্যাহার করে নিয়েছে। এলাকাটি আগে তুর্কি সমর্থিত এবং সিরিয়ার সরকার বিরোধী গেরিলাদের নিয়ন্ত্রণ ছিল, তবে ধীরে ধীরে সিরিয়ার সেনারা ওই এলাকার নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। সিরিয়ার সরকার বিরোধী গণমাধ্যমগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, আলেপ্পোর মফস্বল এলাকার আরেকটি ঘাঁটি থেকেও তুরস্ক সেনা সরিয়ে নিতে শুরু করেছে। বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আলে খলিফা আজ মারা গেছেন। অর্ধ শতাব্দী ধরে প্রধানমন্ত্রীর পদ আঁকড়ে ছিলেন বর্তমান রাজার চাচা শেখ খলিফা। দেশটির রাজপ্রাসাদ তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 84 বছর। শেখ খলিফার মৃত্যুতে 1 সপ্তাহের শোক ঘোষণা করেছেন রাজা শেখ হামাদ বিন ইসা আলে খলিফা। শ্রোতা বন্ধুরা, আর এর সঙ্গে শেষ করছি রেডিও তেহরান থেকে এখনকার বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষণ অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক নির্বাচনে পরাজিত হলেও তিনি ইরানের বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন। ট্রাম্পের ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তে এসব নিষেধাজ্ঞার উদ্দেশ্য সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পড়ে শোনাচ্ছেন সহকর্মী রেজাউল হোসেন। ট্রাম্প প্রশাসন 2018 সালের 8 মে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ সৃষ্টির নীতি গ্রহণ করে। এখনও তারা কিছুদিন পরপরই ইরানের বিরুদ্ধে নতুন নতুন নিষেধাজ্ঞা দিয়েই চলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক নির্বাচনে পরাজিত হলেও তিনি ইরানের বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন। মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের সামরিক বিষয়ক একটি কোম্পানির সঙ্গে যুক্ত একটি ক্রয় প্রতিষ্ঠানকে মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, ইরানের সামরিক ক্ষেত্রে স্পর্শকাতর পণ্য কেনার সঙ্গে যুক্ত মোট 6টি কোম্পানি ও 4 ব্যক্তির উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বাস্তবতা হচ্ছে, মার্কিন সরকার অনেক আগেই ইরানের প্রতিরক্ষা শিল্প এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ও এর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কোম্পানি ও ব্যক্তিকে টার্গেট করেছে এবং তাদের বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা দিয়েছে। মার্কিন সরকার নতুন করে ইরানের যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে, তাদের বিরুদ্ধে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ এনেছে।
ওয়াশিংটন বলেছে, ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত থাকার কারণে দেশটির টেলিকমিউনিকেশন কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ট্রাম্প প্রশাসন নতুন করে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে তেহরানের ব্যাপারে ওয়াশিংটনের নীতি অব্যাহত রাখার গুরুত্বের বিষয়টি তুলে ধরার পাশাপাশি এটাকে নিজের পক্ষে প্রচারণার কাজে ব্যবহারের চেষ্টা করছেন। প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয় নিশ্চিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প আর মাত্র 2 মাস যুক্তরাষ্ট্রের ক্ষমতায় থাকতে পারবেন। কিন্তু মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প যে কয়েকদিন ক্ষমতায় থাকবেন সেটাকে ইরানের উপর সর্বোচ্চ চাপ সৃষ্টির কাজে ব্যবহার করবেন। এমনকি প্রতি সপ্তাহে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি চিন্তাভাবনায় রয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে জাতিসংঘের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন এবং দেশটির বিরুদ্ধে আন্তর্জাতিক অন্যান্য সমস্ত নিষেধাজ্ঞা বলবৎ করার জন্য ব্যাপক চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু এ দুটি ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প লজ্জাজনকভাবে ব্যর্থ হয়েছেন। এত ব্যর্থতার বোঝা কাঁধে নিয়েও প্রেসিডেন্ট ট্রাম্প এখনও একের পর এক নিষেধাজ্ঞা দেওয়ার মাধ্যমে ইরানের বিরুদ্ধে বিদ্বেষ চরিতার্থ করার চেষ্টা করছেন। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radio teheran bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের চাতুরীপূর্ণ সাফল্যকে সমালোচনা করে দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি বলেছে, তথ্য প্রকাশে বিধিনিষেধ আরোপের মাধ্যমে অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনাকে আড়াল করার চেষ্টা করা হয়েছে। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে গতকাল এক ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে টিআইবি দাবি করেছে, সেবা ও নমুনা পরীক্ষা হ্রাস করার মাধ্যমে শনাক্তের সংখ্যা হ্রাস দেখিয়ে করোনা নিয়ন্ত্রণের দাবি এবং রাজনৈতিক অর্জন হিসেবে ব্যবহার করা হচ্ছে। টিআইবির গবেষণা প্রতিবেদনে আরও বলা হয়েছে, করোনা সংকটকালে স্বাস্থ্য খাতের দুর্নীতি উন্মোচিত হওয়ার পাশাপাশি এই সংকটকে কেন্দ্র করে দুর্নীতির নতুন সুযোগও সৃষ্টি হয়েছে। এ প্রসঙ্গে ডক্টরস প্ল্যাটফর্ম ফর পিপলস হেলথ এর আহ্বায়ক প্রফেসর ডক্টর রশিদি মাহবুব রেডিও তেহরানকে বলেছেন, করোনা নিয়ে যে দুর্নীতি হয়নি তা কিন্তু এটা হয়েছে, আছে এবং ভবিষ্যতে থাকবে যদি এটা অ্যাপ্রোপ্রিয়েটলি ম্যানেজ না করা। সরকার তার নীতিগত অবস্থান থেকে তারা করোনাকে মোকাবিলা, এখন সরকারের যেটুকু সক্ষমতা সেটা নিয়েই করেছে। আর বাংলাদেশের মতো একটা তৃতীয় দেশ রাষ্ট্র, তার সক্ষমতারও লিমিটেশন। তবে আমাদের সৌভাগ্য যে করোনায় আমাদেরকে এফেক্ট করেছে, কিন্তু উন্নত বিশ্বে যেভাবে এফেক্টেড হয়েছে আমরা। গতকাল প্রকাশিত টিআইবির গবেষণায় উল্লেখ করা হয়েছে, প্রতিবেশী ভারত সহ অনেক দেশের তুলনায় বাংলাদেশে করোনা ভাইরাস শনাক্ত বা গ্রহীতাকে 3 বা ততোধিক দিন অপেক্ষা করতে হয়। এদিকে মঙ্গলবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা মহামারী মনে করিয়ে দিয়েছে যে যতক্ষণ পর্যন্ত প্রত্যেকে নিরাপদ না হবে ততক্ষণ পর্যন্ত কেউই নিরাপদ নন। তাছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এবিএম আব্দুল্লাহ বলেছেন, করোনা সংক্রমণ আগের চেয়ে একটু বাড়ছে, তাই সবার মাস্ক ব্যবহার করতেই হবে। মাস্ক পরা নিশ্চিত করতে যা যা করা দরকার সরকারকে তাই করতে হবে। প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হলো সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন